Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. This is Hashim Neda from Srishti Central School and College, Rajshahi, Senior Teacher of Bangladesh and Global Studies. I hope and I wish that you are studying your book properly, you are preparing yourself for exam, any kind of exam. Understand? And I also hope that you are, physically fit and mentally fit also. Today we will discuss chapter 6, রাষ্ট্র নাগরিকতা আইন। তাহলে রাষ্ট্র নাগরিকতা ও আইন আমরা এই অধ্যায়ে আলোচনা করব রাষ্ট্র বলতে কি বুঝি। তা আমরা জানি যে আমরা পৃথিবীতে এমন একটি সময় ছিল যখন কি ছিল, যখন শুধুমাত্র মানুষ ছিল, কোনো রাষ্ট্র ছিল না, তাই না স্টুডেন্টস? সাদিয়া, তাবাসসুম, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। তারপরে কি হলো, প্রায় 5 থেকে 6,000 বছর আগে রাষ্ট্র গড়ে ওঠে, অর্থাৎ নগর রাষ্ট্র গড়ে ওঠে। তখন কোথায়? নদী এবং সমুদ্রের তীরে, তাই না? মনে আছে এগুলো? নদী সমুদ্র এর তীরে মানুষ কি করে নগর রাষ্ট্র গড়ে তুললো তখন। কারণ নগর রাষ্ট্রগুলো তখন ছিল ছোট ছোট, আয়তনে ছিল ছোট, লোক সংখ্যা ছিল ছোট। এই নগর রাষ্ট্র, এই তীরে গড়ে ওঠে নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্র থেকে পরবর্তীতে রাষ্ট্র এবং বর্তমানে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়। বর্তমানে আধুনিক রাষ্ট্র এখান থেকে সূত্রপাত হয়। তো রাষ্ট্রটা কি? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যেটি কি হচ্ছে জনসাধারণের উন্নয়নে কাজ করে। জনসাধারণের রাষ্ট্রে যে বসবাসকারী জনসাধারণ আছে তাদের সব ধরনের কল্যাণে কাজ করে, কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমানে এই রাষ্ট্রকে বলা হয় কি রাষ্ট্র বলেন তো? কি রাষ্ট্র বলা হয় বলেন? কল্যাণমূলক রাষ্ট্র নাকি? শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা শুনতে পাচ্ছেন স্টুডেন্টস? জি স্যার। তাড়াতাড়ি বলেন। তাহলে বর্তমানে রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো কি হচ্ছে জনগণের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা পালন করে। রাষ্ট্রের প্রতিও তার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে আমরা এখন জানবো যে রাষ্ট্র কি। তাহলে রাষ্ট্র কি? রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য একজন সংজ্ঞা দিয়েছেন, তার নাম কি বলেন তো দেখি, মনে আছে আপনাদের? রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে নির্ভরযোগ্য একটি সংজ্ঞা দিয়েছেন কে? জি, অধ্যাপক গার্নার। তিনি বলেছেন, কি বলেছেন, যে রাষ্ট্র হলো বহু সংখ্যক মানুষ নিয়ে বসবাস করে এমন একটি মানব গোষ্ঠী যারা একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করে, যারা একটি সার্বভৌম ক্ষমতা রয়েছে, অর্থাৎ যারা অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের পরিচালনাকারী একটি সরকার রয়েছে, যে সরকারের প্রতি তারা স্বভাবতই আনুগত্য প্রকাশ করে, অনুগত থাকে, তাকে রাষ্ট্র বলে। আর এটাই হচ্ছে রাষ্ট্রের একটি শ্রেষ্ঠ সংজ্ঞা। বুঝেছেন? জি স্যার। তাহলে রাষ্ট্র কাকে বলি? রাষ্ট্রের এই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায় বলেন? রাষ্ট্রের কয়টি উপাদান পেলাম? চারটি উপাদান পেলাম। প্রথমে বলছে কি বলেন? প্রথমে কি? জনসমষ্টি। গুড, জনসমষ্টি। জনসমষ্টি, তারপরে নির্দিষ্ট ভূখণ্ড। হ্যাঁ,
ভূখণ্ড, তারপরে সরকার, সরকার, গুড, সরকার, তারপরে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব। এই রাষ্ট্র, আমরা অধ্যাপক গার্নারের সংখ্যাটা বিশ্লেষণ করলাম, তার সংখ্যাটা এই যে তিনি বলেছেন যে রাষ্ট্র হলো বহু সংখ্যক জনগণ নিয়ে এমন একটি জনসমষ্টি, জনসমাজ, যারা কি করে, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, যারা যারা এক বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সার্বভৌম ক্ষমতার বলে, এবং যারা একটি সরকার রয়েছে, যারা একটি সরকার রয়েছে, যে সরকারের মাধ্যমে তারা তাদের কি হয়, উন্নয়ন সাধিত হয়, সে সরকারের প্রতি তারা আনুগত্য প্রকাশ করে অথবা অনুগত থাকে, তাকে রাষ্ট্র বলে। এই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে রাষ্ট্রের চারটি উপাদান আমরা পাই। এই চারটি উপাদান কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার, ওকে। তাহলে রাষ্ট্র কাকে বলে দেখি, একজন বলেন তো দেখি, কে বলবেন? কে বলবেন? নাইমা বলবেন, তাবাসসুম বলবেন, সাদিয়া বলবেন, কে? তাবাসসুম, আপনি বলবেন? তাহলে আমরা রাষ্ট্র বলতে কি বুঝি, নাকি আমি বলবো? বলেন, আমি বলবো? আছেন আপনার? আছেন? আমি বলবো, বলেন। আমি বললে বলি, বলেন যে আপনি বলেন স্যার, আর না হলে তুমি, আপনারা বলেন, কে বলবেন? আমি বলবো? আচ্ছা আমি বলি। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার কি আছে, যার জনসমষ্টি রয়েছে, যার একটি নির্দিষ্ট ভূখণ্ডে রয়েছে, যার একটি সরকার রয়েছে, এবং যা সার্বভৌম ক্ষমতা রয়েছে যার, তাকে আমরা রাষ্ট্র বলবো। অর্থাৎ চারটি উপাদান যার ভিতরে আছে, সেটাই হচ্ছে রাষ্ট্র। চারটি উপাদানের যদি একটি বাদ যায়, ধরলেন এটা বাদ যায়, রাষ্ট্র গঠিত হতে পারে না। ধরলেন এটা বাদ যায়, রাষ্ট্র গঠিত হবে না। জনসমষ্টি আছে, ভূখণ্ড আছে, সার্বভৌমত্ব আছে, সরকার নাই, হবে না। তারপর যদি ধরেন ভূখণ্ড, এই যে জনসমষ্টি আছে, সার্বভৌমত্ব আছে, সরকার আছে, ভূখণ্ড, ভূখণ্ড ছাড়া তো এগুলো কল্পনাই করা যাবে না। ভূখণ্ড জমি থাকতে হবে, জমি ছাড়া অসম্ভব। আবার জনসমষ্টি দেখেন, আবার জনসমষ্টি, ভূখণ্ড আছে, জনসমষ্টি নাই, সরকার, সার্বভৌমত্ব, আউট অফ সিলেবাস। সরকার সার্বভৌমত্ব কার জন্য? জনগণের জন্য, জনগণই নাই। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই চারটি উপাদানের প্রত্যেকটি একটি অপরটির পরিপূরক, অর্থাৎ একটি ছাড়া অন্যটি সম্পর্কযুক্ত, অসম্ভব, কল্পনা করা যায় না রাষ্ট্র। যেমন আমরা 1971 সালে 16 ডিসেম্বর আগে কি ছিলাম, বলেন তো দেখি, কে পারেন? স্টুডেন্টস বলেন, 1971 সালের 16 ডিসেম্বর আগে আমরা কি ছিলাম? পরাধীন ছিলাম, পরাধীন ছিলাম, পরাধীন ছিলাম, বা আমরা একটা রাষ্ট্র ছিলাম না। আমরা কি ছিলাম? কি ছিলাম বলেন তো দেখি, কি ছিলাম? কি লিখলাম বলেন, কি লিখলাম? অঙ্গরাষ্ট্র, কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। জি, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, এই ছিল, এই নামটা ছিল। কারণ আমাদের জনসমষ্টি ছিল, ভূখণ্ড ছিল, সরকার ছিল, একটাই ছিল না, সেটা ছিল কি? সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব উপাদানটা ছিল না বলে আমরা পরাধীন, অর্থাৎ আমরা কোনো রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারিনি। কিন্তু যখন আমরা কি পাইলাম, এই সার্বভৌমত্ব ক্ষমতা লাভ করলাম 1971 সালের কত, কয় তারিখ? 16 16 ডিসেম্বর। ডিসেম্বর। হ্যাঁ, 16 ডিসেম্বর। 1971 16 ডিসেম্বর সালের 16 ডিসেম্বর যখন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করলাম, এই চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে কিন্তু আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হইলাম, এবং বিশ্বের একটা একটা বিশ্বে একটা মানচিত্র পেলাম, একটা স্বাধীন পতাকা পাইলাম,
তখনই আমরা বাংলাদেশ নামে একটি রাষ্ট্র সেটা মানুষকে বলতে পারলাম আমরা বাংলাদেশের নাগরিক। তাহলে বুঝতে পেরেছেন? অর্থাৎ এই জন্য সার্বভৌমতাকে, এই ক্ষমতাকে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ক্ষমতা বলা হয়েছে। ঠিক আছে, এখন এটা কি আমরা পরে জানবো। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই নাকি? জি স্যার। জি, এবার আমরা আলোচনা করব কি বলেন তো দেখি কার আইকিউ ভালো। এবার কি স্যার, আলোচনা আপনি কি করব? পড়াচ্ছেন? রাষ্ট্র উপাদান। এই যে দেখেন, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন পড়াচ্ছি। হুম, ঠিক আছে জি, আপনি এতক্ষণ কইছিলেন? স্যার, আমি নামাজ পড়ে আসলাম। আচ্ছা, গুড। রাষ্ট্র, তাহলে প্রথম উপাদান কি? জন জনসমষ্টি প্রথম উপাদান। রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। এই জনসমষ্টি যেমন এই যে আমরা দেখি, এখন আপনাদেরকে দেখায়, দেখেন, যে এখানে দেখায় জনসমষ্টি, দেখতে পাচ্ছেন? জি স্যার। অনেক ক্রাউডেড বা জনসমষ্টি। এই জনসমষ্টি হচ্ছে রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, সোজা কথা। এখন জনসমষ্টি কত হলে রাষ্ট্র গঠিত হবে তার কোনো নিয়মও নাই। জনসমষ্টি বেশি হতে পারে, আবার কম হতে পারে। যেমন ভারত, ভারতের জনসংখ্যা কত জানেন? 136 150 কোটি। 136 কোটি 60 লক্ষ। 136 কোটি 60 লক্ষ। চীন, চীনের জনসংখ্যা 139 কোটি 80 লক্ষ। ভারত চীন বিশাল জনসংখ্যা। আবার অন্যদিকে আছে কি? সান ম্যারিনো, সান ম্যারিনো, সান ম্যারিনো নামে একটা রাষ্ট্র রয়েছে যার জনসংখ্যা 33,000 সামথিং। 33,000। 33,225। জি, আমি সামথিং লিখলাম, 33,000 প্লাস। আচ্ছা, তাহলে দেখেন, আমি বললাম যে জনসমষ্টি রাষ্ট্র গঠনের একটা অন্যতম উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। মরুভূমিতে রাষ্ট্র গঠিত হয় না, কারণ মরুভূমিতে কোনো জনসমষ্টি নাই। তো জনসমষ্টি অবশ্যই থাকতে হবে। জনসমষ্টি এখন কি পরিমাণ হলে রাষ্ট্র গঠিত হবে জনসমষ্টি তার কোনো বাধা ধরা নিয়ম নাই, একটা ছাঁচ নাই যে এত হলে রাষ্ট্র গঠিত হবে। দেখেন ভারতের জনসংখ্যা দেখেন, চীনের জনসংখ্যা দেখেন, আর সান ম্যারিনো জনসংখ্যা মাত্র 33,000। এই জন্য বলছে জনসংখ্যা কত হবে তার কোনো নিয়ম নাই। ক্লিয়ার? স্যার, বলেন। কিন্তু আহ, বাংলাদেশের আয়তনের থেকে জনসংখ্যা তো অনেক বেশি। তাহলে যদি এরকম নিয়ম হতো যে জনসংখ্যা যত বাড়বে দেশের আয়তনও তত বাড়ায় দেওয়া হবে। তাহলে মনে করেন কে দিবে জনগণ ল্যান্ডটা কে দিবে? আচ্ছা, তাও কথা। আমি একটা কথা বলি, এখন লগ্ন আপনার কথাতে এখন হলো কথা। এখন আপনাদের যে বাসায় আছেন, বাসায় তো আছেন, বাস করেন, বাসায় আছেন না? হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন আপনার পাশের বাসা আমার, মনে করেন সে, হুম। ফর এক্সাম্পল। এখন আমার মনে করেন সদস্য সংখ্যা অনেক বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। সদস্য সংখ্যা আমার অনেক বেড়ে গেল। এখন আমি কি বলবো যে লগ্ন, আমার তো সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে, তোমাদের একটা ঘর আমাকে দিয়ে দাও, দিবেন? হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা কি? দিবেন? কিন্তু দিবেন স্যার, আহ, মানে রাষ্ট্রের ক্ষেত্রে তো আর সেটা সম্ভব হচ্ছে না। না, মনে হয় 1-2 রাতের কথা বলছে না, পার্মানেন্টলি সম্ভব? হতে পারে, আমি ঠিক জানি না। পার্মানেন্টলি মানে দীর্ঘস্থায়ী সম্ভব না, স্থায়ী ভাবে সম্ভব না। হয়তো আপনি গেলেন, আমি গেলাম, 2-1 রাতের ব্যাপার, আলাদা ব্যাপার। কিন্তু যদি বলি পার্মানেন্টলি চিরস্থায়ী ভাবে দিয়ে দাও, সম্ভব না। তেমনি বাংলাদেশের যে সীমানা আছে, এখন আমাদের সীমানার পাশে ভারতের সীমানা আছে, মিয়ানমারের সীমানা আছে। হ্যাঁ, ভারতেরই 3 দিকে, দক্ষিণে স্যার, বঙ্গ। তাহলে যে সেই কয়েক বছর আগে যে 7 কিলোমিটার যোগ করা হলো, মানে যে ছিটমহল। ও, ওটা তো ছিটমহল, ছিটমহলের বিষয় আলাদা। ছিটমহলের বিষয় আলাদা, তাদেরও আমাদের যোগ হয়েছে, আমাদেরও তাদের যোগ হয়েছে। ছিটমহলের বিষয় তাহলে আলাদা। স্যার একটা রাষ্ট্রের আয়তন বাড়ানো সম্ভব না?
না, বাড়ানো সম্ভব না, শিখ মহল বিষয় আলাদা জিনিস। তাহলে কমানোও সম্ভব না। কমানো কমানো মানে কি, কমবে না তো জমি, জমি এখন কমবে না, জমি হচ্ছে যে জমির ব্যবহারটা, মানে ব্যবহারটা বাড়বে কমবে এই। যেমন আগে যে জমি ফার্টাইল জমি ছিল, অর্থাৎ উর্বর জমি ছিল যে পরিমাণ, সেটা এখন কমে যাচ্ছে, কারণ জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার বাড়তি বাসস্থান নির্মাণের জন্য, কাপড় চোপড় নির্মাণের জন্য কলকারখানা নির্মাণ হচ্ছে জমিতে। তখন ওই যে যে জমিতে আগে চাষ হতো সেই জমিতে বাড়িঘর নির্মাণ হচ্ছে, এই জন্য চাষের জমি কমে যাচ্ছে। এই ব্যবহারের উপরে নির্ভর হবে জমি কমবে, কিন্তু এমনিতে পরিমাণটা কমবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে জনসমষ্টি, এবার দেখেন ভূখণ্ড। এখন আমার ক্লাস তো না, ঠিক তো নাকি স্টুডেন্টস? আপনার ক্লাস স্যার থার্ড পিরিয়ডে ছিল? আমারটা থার্ড পিরিয়ডে ছিল, বাট আমারটা প্রথম পিরিয়ডে নেওয়া হয়েছে, অনেকে মনে হয় জানে না। কারণ আমার এখন ক্লাস করছে বেশিরভাগই বেশিরভাগই মানে আপনারা তার পাসপোর্ট ভুল আছে তাই। ওল্ড ব্যাচ, নিউ ব্যাচে একটাও নাই। নিউ ব্যাচের স্টুডেন্ট একটাও নাই, ওরা তো থাকে 8 10 12 জন করে, কিন্তু কেউ নাই, আমার মনে হয় ওদের মিসিং হয়ে গেছে কিছু। আচ্ছা না দেখেন, স্যার, পাসপোর্ট ভুল আছে এর জন্য। তো ওরা ঢুকতে পারছে না নাকি? হ্যাঁ স্যার, ঢুকতে পারছে, আমিও পাসপোর্ট ঢুকতে 1 2 পারছিলাম। 3 4 হবে, আর ওখানে জাফর দিয়ে দেওয়া আছে। এর জন্য ওরা মনে হয় জাফর দিয়ে ট্রাই করে। জাফর দিয়ে, তাহলে তো ওদের তো সাধারণ জ্ঞান থাকা উচিত, জাফর দিয়ে ট্রাই করবে, 1 2 3 4 দিয়ে যা ট্রাই করবে। তাহলে যাক, খালি পুরাতন গুলো আছে, নতুন গুলো কেউ নেই। আচ্ছা, ভূখণ্ড। ভূখণ্ড রাষ্ট্র গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারবে না। ভূখণ্ড নাই বলে যাযাবর, যাযাবর মানে বুঝেন, যাযাবর যাদের রাজা। নির্দিষ্ট ভূখণ্ড নেই। হ্যাঁ, যাযাবর মানে যাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই, জানে ইহুদি, ইহুদি, ইহুদি বুঝেন? ইহুদি নাম শুনেছেন? জি স্যার। এই যে ইহুদি, এদের কোনো রাষ্ট্র ছিল না, জায়গা ছিল না, এরা প্যালেস্টাইন ফিলিস্তিনিতে যে ভিক্ষা চায়, ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিয়ে, মানে জায়গাতে বসবাস করার স্থান দিয়েছিল। আস্তে 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 তারা বিভিন্ন দেশ থেকে যে যে এখন ফিলিস্তিনদেরকে তাড়াই দেয়। বুঝতে পেরেছেন? এই হলো ইহুদি, এরা হচ্ছে যাযাবর। স্যার তাহলে ইসরায়েলে, ছিল না। ইসরায়েলে কারা থাকে? হ্যাঁ, ইসরায়েলে কারা থাকে? ইসরায়েলে তো ইহুদি। হ্যাঁ ইসরায়েলের তো কথা তো বলছি, ওখানে। ইসরায়েল তো রাষ্ট্রের নাম। ইসরায়েল রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র। ওরা অনেক বছর আগে ওরা ওখানে গেছিল, আমাদেরকে একটু জায়গা থাকতে দাও, আমাদের কোনো জায়গা নাই, ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল, থাকো। ইসরায়েলরা পরে কি করলো, ইহুদি রাষ্ট্র, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এরা কি করলো, এরা বিভিন্ন রাষ্ট্রের সাথে, আমেরিকা, ইংল্যান্ড, আরো বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের সাথে আতাত করলো, দিয়ে ওদের সংস্কৃতি, ওদের কালচার বৃদ্ধি করলো, এবং আস্তে আস্তে ওদের সাথে যোগসূত্র করে ওই যে আপনার অস্ত্র মানে বৃদ্ধি করলো। হ্যাঁ, আস্তে আস্তে তারা তখন ফিলিস্তিনিদের জায়গা ওদেরকে হটায়া, ওদেরকে মেরে জায়গা বাড়াতে থাকলো, এখনো করতেই আছে। আল আকসা মসজিদ, যে মসজিদ আমাদের দ্বিতীয় কেবলা, প্রথম কেবলা ছিল এক সময়, ওইটা নিয়ে তো আপনার চলছে, স্টুডেন্ট জানেনই তো নাকি? জি আচ্ছা, স্যার। তাহলে ভূখণ্ড হলো রাষ্ট্র গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। ভূখণ্ড ছাড়া আর রাষ্ট্র গঠিত হতে পারবে না। যেমন যেমন একটা একটা নির্দিষ্ট ভূখণ্ডতে আমাদেরকে অবস্থান করতে হবে, নির্দিষ্ট আকার থাকতে হবে তার। যেমন বাংলাদেশের ভূখণ্ড দেখে দিই আপনাদের। ভূখণ্ড কই গেল? এই যে, এটা তো অন্য কিছু হয়ে গেল না, দেখতে পাচ্ছেন? স্টুডেন্টস, জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। কি দেখছেন? বাংলাদেশের ভূখণ্ড। বাংলাদেশের মানচিত্র দেখতেছেন, অর্থাৎ বাংলাদেশের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি নির্দিষ্ট সীমানা রয়েছে, হ্যাঁ, নির্দিষ্ট আকার রয়েছে। তাই একটি ভূখণ্ড থাকলে হবে না, ভূখণ্ডের নির্দিষ্ট আকার থাকতে হবে, আয়তন থাকতে হবে, নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে, তা আমাদের আছে। এখন ভূখণ্ড কাকে বলে? ভূখণ্ড কি জিনিস? ভূখণ্ড হলো একটি নির্দিষ্ট সীমারেখার ভেতরে জল, স্থল এবং আকাশ সীমাকে বোঝায়। জল,
ওই ভূখণ্ড হচ্ছে নির্দিষ্ট সীমার ভেতরে জল, স্থল এবং ওই সীমার ভিতরে আকাশের যে পরিসীমা আছে সেগুলো হচ্ছে ভূখণ্ডের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন স্টুডেন্টস? এখন এই ভূখণ্ডে দেখেন একটা রাষ্ট্র গঠনে ভূখণ্ড কি হবে, কি পরিমাণ হবে তার কোনো নিয়ম নাই, ওই জনসংখ্যার মতো নয়। যেমন ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান নাম শুনেছেন? ভ্যাটিকান সিটি নাম শুনেছেন? জি স্যার, শুনেছি। কবে কবে শুনেছেন? স্যার মনে নাই। আচ্ছা, শুনেছেন, আলহামদুলিল্লাহ। ভ্যাটিকান সিটি, যার আয়তন 0.18 বর্গ কিলোমিটার, মানে বুঝেন? বলেন কে বুঝেন? 0.18 বর্গ কিলোমিটার মানে কি? অনেক ছোট স্যার, একটা হ্যাঁ, অনেক শহরের ছোট থেকে তো, অনেক। কিন্তু পরিমাণটা কি? পরিমাণটা হচ্ছে দেখেন, এ দেখেন 0.18, এর সাথে আমরা যদি যোগ করি 0.2, তাহলে হবে কত? 10, কত হলো? ভুল হলো, 1.8। ঠিক ঠিকই আছে। আছে স্যার, 0.20। হ্যাঁ, না না না, 1.8। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটি রাষ্ট্র গঠনে মনে করে রাষ্ট্র হলো 1 পয়েন্ট, এই যে 1 পয়েন্ট, এটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার, আর এটা হচ্ছে 0.18, অর্থাৎ 1 বর্গ কিলোমিটার হচ্ছে কম। কত? 1 বর্গ কিলোমিটার হচ্ছে কম। বুঝতে কম। পেরেছেন? অর্থাৎ এখানে হবে 8, 8, 2। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি? 4 জন মাত্র না, আমি তো চিন্তা করছি স্যার মাত্র 4 জন কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমরা একটু পরে ঢুকো, ঠিক আছে, আবার ইয়ে করছি। ভুলটা বারবার করা হয়। ঠিক আছে, স্টুডেন্টস জয়েন করতে পারছেন তো? ঠিক আছে, তাহলে দেখেন আমরা যারা এখন টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনারা হয়তো অনেকে শুনতে পান না, দেখেন এবার আমরা আজকে আলোচনা করছি 6ষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। বুঝতে পেরেছেন আপনারা সবাই? দেখতে পেয়েছেন? কিছুই বুঝিনি, আবার বলেন তো। এই যে আমরা আজকে আলোচনা করছি 6ষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। ঠিক আছে, আমরা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ আমরা আলোচনা করেছি যে পৃথিবীতে একসময় মানুষের যখন বসবাস শুরু হয় রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। আস্তে আস্তে মানুষ যখন বৃদ্ধি পেতে থাকে, মানুষ তাদের নিজের প্রয়োজনে সংঘবদ্ধভাবে বাসস্থান শুরু করে এবং তাকে কেন্দ্র করে নদীর তীরে, কোথায়? নদী এবং সমুদ্র, এই দুটি স্থানে মানুষ বসবাস শুরু করে এবং সেখানে নগরাষ্ট্র গড়ে ওঠে। কি গড়ে ওঠে স্টুডেন্টস? নগরাষ্ট্র। যারা এখন নতুন জয়েন করলেন তারা বুঝতে পারছেন? হ্যালো, যারা এখন জয়েন করছেন তারা কি বুঝতে পারছেন আমার কথা? শোনা যায়? রোহিত,
রাফি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি তো। জি, আপনারা পাচ্ছি তো না, আপনারা বলবেন হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনারা আপনারা একটু রেসপন্স করেন ঠিক মতো টাইমলি, ঠিক আছে? ইয়েস আচ্ছা, স্যার। যা হ্যাঁ এই তো গুড। তো নদী সমুদ্রের তীরে নগরাষ্ট্র গড়ে ওঠে, এই নগরাষ্ট্র থেকে আর রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র থেকে আধুনিক রাষ্ট্রের সূত্রপাত হয়। তো রাষ্ট্র আমরা কাকে বলি? রাষ্ট্র সম্পর্কে একজন বিজ্ঞানী যার নাম গার্নার, রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার, বিজ্ঞানী না ঠিক, অধ্যাপক গার্নার, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, সবচেয়ে নির্ভরযোগ্য একটি সংজ্ঞা। সে সংজ্ঞা বলা হয়েছে রাষ্ট্র এমন একটি সংগঠন যেখানে বহু সংখ্যক লোক বসবাস করে, এবং এই বসবাসকারী লোকেরা একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করছে, এবং যারা বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত, এবং যারা একটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেই সরকারের প্রতি তারা আনুগত্য বা অনুগত থাকে, তাকেই রাষ্ট্র বলে। এটা অধ্যাপক গার্নার দিয়েছেন, গার্নার গার্নার অধ্যাপক অধ্যাপক গার্নার এই সংজ্ঞাটা দিয়েছেন, এবং এটি সবচেয়ে নির্ভরযোগ্য সংজ্ঞা। এই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রাষ্ট্রের 4টি উপাদান আমরা পাই। কয়টি উপাদান বলেন? বুঝতে পারছেন? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, তার সার্বভৌমত্ব। অর্থাৎ রাষ্ট্র এমন একটি সংগঠন যার জনসমষ্টি, নির্দিষ্ট জনসমষ্টি রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, একটি সরকার রয়েছে, এবং যা অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তাকেই বলে রাষ্ট্র। ঠিক আছে, এই 4টি উপাদান যার ভিতরে রয়েছে তাকে আমরা রাষ্ট্র বলি। তো রাষ্ট্র কি আমরা বুঝে নিয়েছি, জনসমষ্টি আলোচনা করবো। জনসমষ্টি হলো রাষ্ট্রের প্রাণ, জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, অর্থাৎ জনসমষ্টি অবশ্যই থাকতে হবে, কারণ জনশূন্য মরুভূমিতে রাষ্ট্র গঠিত হতে পারে না। এই জন্য জনসমষ্টি হচ্ছে প্রথম উপাদান। এখন জনসমষ্টি কতটুকু প্রয়োজন তার কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নাই। রাষ্ট্র গঠনে জনসমষ্টি বেশি হতে পারে, আবার কম হতে পারে। যেমন যেমন চীনের জনসংখ্যা কত জানেন কেউ? 139 কোটি। হ্যাঁ, 80 লক্ষ, গুড। আচ্ছা, তারপরে সান মেরিনো এর জনসংখ্যা কত? সান মেরিনোর জনসংখ্যা কত বলে মনে আছে? 33,000 প্লাস। সান মেরিনো একটি রাষ্ট্র রয়েছে যার জনসংখ্যা 33,000 সামথিং, 33,200 কত? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, তাহলে দেখেন একটা জনসংখ্যা কত আর একটা জনসংখ্যা কতটুকু। তাই বলেছি যে জনসংখ্যা হচ্ছে রাষ্ট্রের প্রাণ, কিন্তু কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ হলে রাষ্ট্র গঠিত হবে তার কোনো নিয়ম নেই। আচ্ছা, তারপরে ভূখণ্ড, বুঝতে পারছেন সবাই? স্টুডেন্ট, জি স্যার। গুড। ভূখণ্ড তেমনি রাষ্ট্রের মতন, রাষ্ট্র গঠনে ভূখণ্ড হচ্ছে দ্বিতীয় উপাদান, ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি যেমন প্রয়োজন, ভূখণ্ডটাও তেমনি প্রয়োজন। এখন ভূখণ্ড কাকে বলে? ভূখণ্ড হলো যে একটি নির্দিষ্ট পরিসীমার ভিতরে, যেমন এই দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, একটি নির্দিষ্ট সীমারেখার ভেতরে জল, স্থল এবং উপরিস্থ আকাশ সীমা, এগুলোকে ভূখণ্ড বলে।
এখন ভূখণ্ড রাষ্ট্র গঠনে কি পরিমাণ প্রয়োজন তার কোনো নিয়ম নাই, বড় হতে পারে আবার ছোট হতে পারে। যেমন চীন, ভারত, ভারতের জনসংখ্যা ভূখণ্ডের আয়তন কত কে পারেন? 32,87,263 বর্গ কিলোমিটার। 32,87,263 বর্গ কিলোমিটার ভারত। আর ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি এর আয়তন মাত্র 0.18 বর্গ কিলোমিটার। 0.18, দেখেন এই যে 0.821,8 8 2 10, 8 9 10, এই এটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার। দেখতে পাচ্ছেন 1 বর্গ কিলোমিটারের 0.18 অর্থাৎ 8.82 অর্থাৎ 2 দশমিক মানে 10 ভাগের 2 ভাগেরও কম, এতটুকু একটা লিমিটেড একটা জায়গা নিয়েও এত ছোট একটা স্থান নিয়েও কিন্তু একটা রাষ্ট্র গঠিত হয়েছে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন স্টুডেন্ট? জি স্যার। জি, ওকে। তাহলে আমরা ভূখণ্ড জানলাম, ভূখণ্ডের পরিমাণ আমরা জানলাম যে ভূখণ্ড কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ভূখণ্ড বড় হতে পারে ছোট হতে পারে। এবার সরকার, সরকার রাষ্ট্র গঠনে সরকার তৃতীয় উপাদান। সরকার কি করে? সরকার রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিচালনা করে এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, রাষ্ট্রের জনগণকে নিয়ন্ত্রিত করে। জনগণ যদি অন্যায় অত্যাচার করে, অন্যায় করে তাহলে তার শাস্তি প্রদান করে এই সরকার। অর্থাৎ রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সরকারের প্রয়োজন। যেমন আমাদের একটি সরকার ছিল 1971 সালের 16 ডিসেম্বরের আগে, অর্থাৎ আমাদের একটি আমরা যখন রাষ্ট্র গঠনের ঘোষণা করলাম একটি স্বাধীন রাষ্ট্র, তখন আমাদের সরকার ছিল একটা অস্থায়ী সরকার। তার নাম কি মনে আছে কারো? বলেন। হ্যাঁ, হ্যালো, মুজিবনগর সরকার আমাদের অস্থায়ী সরকার, প্রবাসী সরকার। একটি রাষ্ট্র আমরা গড়ে ফেলছি, আমরা বলে দিচ্ছি আমরা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, যুদ্ধ করছি, কিন্তু আমাদের একটা সরকার থাকতে হবে। প্রথম সরকার বাংলাদেশের মুজিবনগর সরকার। বুঝতে পেরেছেন? অর্থাৎ সরকার ওই সরকারের নেতৃত্ব দিয়েছিল, লিড দিয়েছিল, এইভাবে যুদ্ধ পরিচালনা করা, এইভাবে দেশ পরিচালনা করতে হবে, এইভাবে কাজগুলো করতে হবে এই সরকারের মাধ্যমে। এই সরকারের কাজটাই রাষ্ট্র পরিচালনা করা, তাই একটা সরকার থাকতে হবে। বুঝতে পেরেছেন সবাই? যেমন এই সব বুঝতে পারছেন? ইয়েস স্যার, অবশ্যই অবশ্যই। গুড। এই যে সরকার, এই যে এটাকে সরকার বলবো না, ঠিক এটাকে কেন বলতেছি, কারণ এখানে আপনার দেশ পরিচালনাকারী যত জনগণ আছে সব এখানে বসে, তাই না? গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমপি, মন্ত্রী। ইয়াস, কি করছেন ছোট ছেলের মতো? এই যে এখানে দেখেন, এই যে অর্থাৎ মন্ত্রী পরিষদ যে সদস্যগুলো রয়েছে একটি ক্যাবিনেটে বসছে, আলোচনা হচ্ছে। এটা হচ্ছে সরকারের কি বলে আমলা, এদের মাধ্যমে দেশ পরিচালিত হয়। ঠিক আছে, সরকার এরাই। ওকে, তাহলে সরকার আমরা বুঝলাম। লাস্ট আলোচনা, যেহেতু সময় কম, আপনারা একটু পড়েন। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সর্বশ্রেষ্ঠ উপাদান। এটাকে চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত উপাদান বলে, কারণ সার্বভৌমত্ব হলো এমন একটি ক্ষমতা যেটি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। আমরা বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর, 16 ডিসেম্বরের আগে রাষ্ট্র ছিলাম না, আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম, রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হয় পারেনি। কিন্তু যখন আমরা 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করলাম, এই সার্বভৌম ক্ষমতাটা পাইলাম, তখনই আমরা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচিতি হলো, আত্মপরিচয় দিতে পারলাম। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা রাষ্ট্র গঠিত হতে পারলাম, অর্থাৎ সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব ক্ষমতা কি?
সর্বশ্রেষ্ঠ ক্ষমতা। এই ক্ষমতা বলে অন্য কোনো রাষ্ট্র আমার রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করতে পারে না, নাক গলাতে পারে না। এই ক্ষমতা বলে সরকার তার অধীনস্থ যে কাউকে যে কোনো আদেশ, নির্দেশ, আইন মানতে বাধ্য করে। কেউ যদি না মানে তাহলে তার শাস্তি হয়। এই হলো সার্বভৌম ক্ষমতা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা করবো। যাওয়ার আগে একটা কথা বলি আপনাদের। হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্কটা করেন আপনারা ফর ইয়ার বেটার ইমপ্রুভমেন্ট। আচ্ছা, যতটুকু পড়া হলো এখান থেকে অল্প দিচ্ছে, অল্প 9টি এসকিউ তৈরি করবেন। 9টি এসকিউ তৈরি, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের পরে যতটুকু পড়ালাম অতটুকুর পরে 9টি এসকিউ তৈরি করে প্রত্যেকে আপনার গ্রুপে পোস্ট করেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন বলি যে একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, দায়িত্ববোধ, দায়িত্বশীল। এই দায়িত্বশীল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আপনি স্টুডেন্ট, আপনার কিছু দায়িত্ব রয়েছে, আমি টিচার, আমারও কিছু দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করি, সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়া সম্ভব। এই জন্য নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।